হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। সেটি হলো ত্রিপুরা টেট এক্সামে টেট 1 এবং টেট 2 সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মাইকেল মধুসূদন দত্ত। তো মাইকেল মধুসূদন দত্তর বায়োগ্রাফি নিয়ে আমরা আজকে জানব। তো মাইকেল মধুসূদন দত্তের জন্ম 25 জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে। 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি উনি জন্মগ্রহণ করেন এবং মৃত্যু হচ্ছে 29 জুন 1873 খ্রিস্টাব্দে। 1873 খ্রিস্টাব্দে 29 জুন উনি মৃত্যুবরণ করেন। ওনার জন্মস্থান বাংলাদেশের অন্তর্গত যশোর জেলার সাগরদাড়ি গ্রাম। বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে উনি জন্মগ্রহণ করেন। পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। তো এইটুকু পরে আমরা জানলাম ওনার জন্ম কোথায়, কবে এবং কবে মৃত্যুবরণ করেন। তো এই যে জায়গাটা, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে টেট এক্সামের টেট 1 এমনকি টেট 2তে আসতে পারে যে মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন, কবে জন্মগ্রহণ করেন, কবে মৃত্যুবরণ করেন। তো এগুলা তোমরা দেখবে। এবার প্রথম কাব্য ইংরেজি ভাষায় রচিত এ ভিশন অফ দ্য পাস্ট ক্যাপটিভ লেডি, এইটি হচ্ছে তার প্রথম কাব্য। ইংরেজি ভাষায় তিনি লেখেন। এবার কাব্যগ্রন্থসমূহ। মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থ হল তিলোত্তমা সম্ভব। এই জায়গাটা তোমরা দাগ দিয়ে রাখবে। তিলোত্তমা সম্ভব এটা প্রথম কাব্যগ্রন্থ। মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? এটা বিগত বিভিন্ন টেট এক্সামে এসেছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এখান থেকে আসে। 1860 এই তিলোত্তমা সম্ভব কাব্যটি 1860 সালে প্রকাশিত হয়েছিল। এই কাব্যের কাহিনী নির্মাণে, অর্থাৎ এই তিলোত্তমা কাব্যের কাহিনী নির্মাণে পুরাণের মানে মহাভারতের সুন্দ, উপসুন্দ ও তিলোত্তমাকে অবলম্বন করেছেন তিনি। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত মহাভারতের সুন্দ এবং উপসুন্দকে অবলম্বন করেছেন তিনি এই কাব্যের মধ্যে। আর এই কাব্যেই প্রথম অমৃতাক্ষর ছন্দের প্রয়োগ করেন। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এটা টেট এক্সামে এসেছে। এই কোন কাব্যে মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমৃতাক্ষর ছন্দ ব্যবহার করেন? এটা হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্যে। প্রশ্ন বুঝে আনসার দেবে। যদি আসে কোন কাব্যে প্রথম তিনি এই অমৃতাক্ষর ছন্দ প্রয়োগ করেন, তাহলে হবে তিলোত্তমা সম্ভব কাব্যে। পাশাপাশি পদ্মাবতী নাটকেও প্রথম তিনি অমৃতাক্ষর ছন্দ ব্যবহার করেন। অর্থাৎ যদি আসে কোন নাটকে তিনি প্রথম অমৃতাক্ষর ছন্দ ব্যবহার করেন,
তাহলে হবে পদ্মাবতী নাটক। আর যদি আসে মাইকেল মধুসূদন দত্ত কোন কাব্যে প্রথম এই অমৃতাক্ষর ছন্দ ব্যবহার করেন, তাহলে হবে তিলোত্তমা সম্ভব কাব্য। এবার মধুসূদন দত্তের যুগান্তকারী মহাকাব্য আরেকটা গুরুত্বপূর্ণ, আপনারা ভালো করে ওইগুলা নোট করে রাখবেন এবং দেখবেন। যখনই ভুলে যাবেন আমার ভিডিওটি চালু করে আবার শুনতে থাকবেন। মধুসূদনের যুগান্তকারী মহাকাব্য মেঘনাদবধ কাব্য তার শ্রেষ্ঠ মহাকাব্য। এই মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ মহাকাব্যের নাম কি? এটা বিগত টেট এক্সামে এসেছে, আপনারা দেখবেন শ্রেষ্ঠ মহাকাব্য। এবং এটার সঙ্গে আসতে পারে যে মেঘনাদবধ কাব্য কবে প্রকাশিত হয়েছিল। এটা হচ্ছে 1861 সালে এই মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয়েছিল এবং তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি এভাবে আসবে। 1861 সালে প্রকাশিত হয় এই কাব্যটি। এই কাব্যে স্বর্গের সংখ্যা হলো 9টি। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি লাইন বাই লাইন বলে দিচ্ছি। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যে কয়টি স্বর্গ সংখ্যা রয়েছে? এটা হচ্ছে 9টি। বাংলা সাহিত্যের একমাত্র সাহিত্যিক মহাকাব্য এটি। এখান থেকেও প্রশ্ন আসবে যে মাইকেল মধুসূদন দত্তের একমাত্র সাহিত্যিক মহাকাব্যের নাম কি? সেটা হলো মেঘনাদবধ কাব্য। এবার নেক্সট, ব্রজাঙ্গনা কাব্য। ব্রজাঙ্গনা কাব্য কবে প্রকাশিত হয়েছিল? 1861 সালে। এটি ওড জাতীয় কাব্য, মানে ওড দ্যাট মিনস এটা হচ্ছে গীতিকাব্য। নেক্সট, বীরাঙ্গনা কাব্য 1862 সালে প্রকাশিত হয়েছিল। এটি একটি পত্রকাব্য। বীরাঙ্গনা কাব্য এটি হচ্ছে পত্রকাব্য, আর ব্রজাঙ্গনা কাব্য যেটা আমরা বলেছিলাম এটা হচ্ছে গীতিকাব্য, ওড জাতীয়। তো এতে কয়টি পত্র আছে? এটা দাগ দাও যে এই কাব্যে কয়টি পত্র আছে? এটি হচ্ছে 11টি পত্র রয়েছে, যথা সুমের প্রতি তারা, নীল দর্জের প্রতি জনা, দুষ্যন্তের প্রতি শকুন্তলা ইত্যাদি আরও অনেকটি রয়েছে। নেক্সট, মধুসূদনের মন্ময়ধর্মী গীতি কাব্য এবং সনেট। মধুসূদনের মন্ময়ধর্মী গীতিকাব্য এবং সনেট। চতুর্দশপদী কবিতা 1860। মধুসূদনের মন্ময়ধর্মী গীতিকাব্য আসতে পারে চতুর্দশপদী কবিতা। এটি মধুসূদনের কোন প্রকারের, কোন টাইপসের এটা কাব্য? এটা হচ্ছে মন্ময়ধর্মী গীতিকাব্য। ইতালীয় কবি পেতাকার দ্বারা প্রভাবিত হয়েছিলেন মধুসূদন এই কাব্যে। এই কাব্যে ইতালীয় কবি পেতাকার দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। এটি একটি সনেট জাতীয় গীতিকাব্য। এই যে চতুর্দশপদী কবিতা এটা হচ্ছে সনেট জাতীয় গীতিকাব্য। নেক্সট, মধুসূদনের নাটক ও প্রহসন। 1858 খ্রিস্টাব্দে মধুসূদন পাইকপাড়ার বিদ্যুৎসাহী জমিদার সিংহদের বেলগাছিয়া রঙ্গমঞ্চে রামনারায়ণ তর্করত্ন অনুদিত রত্নাবলীর অভিনয়ে আমন্ত্রিত হয়ে মধুসূদন বাংলা নাটক সম্বন্ধে হতাশা হয়ে পড়লেন এবং নিজেই নাটক রচনার সিদ্ধান্ত গ্রহণ করলেন। মহাভারতীয় ঘটনা অবলম্বনে শর্মিষ্ঠা 1858 থেকে 1859 নামে একখানি
পৌরাণিক নাটক লিখেছেন খুব অল্প সময়ে। এটি মধুসূদনের প্রথম বাংলা নাটক। মধুসূদনের প্রথম বাংলা নাটকের নাম কি? শর্মিষ্ঠা। এটি কবে প্রকাশিত হয়েছিল? এটা আসতে পারে, এটি 1858 থেকে 1859-এর মধ্যে এটি প্রকাশিত হয়েছিল। নেক্সট হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতী 1860। গ্রিক পুরাণে প্রসিদ্ধ গল্প অ্যাপল অফ ডিসকর্ড অবলম্বনে পদ্মাবতী নাটক রচনা করেছেন। নেক্সট হচ্ছে কৃষ্ণকুমারী 1861। 1861 সালে তার শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক কৃষ্ণকুমারী কর্নেল টুডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান থেকে গৃহীত হয়েছে। এই যে কৃষ্ণকুমারী নাটকটা, এটা কোথা থেকে গৃহীত হয়েছে এখানে তা উল্লেখ আছে। এটি একটি রাজনৈতিক এবং ঐতিহাসিক ট্র্যাজেডি মূলক নাটক। এইটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একটি রাজনৈতিক ঐতিহাসিক নাটকের নাম লিখো। এটা হচ্ছে কৃষ্ণকুমারী, এবং এটা কৃষ্ণকুমারী কবে প্রকাশিত হয়েছিল? 1861 সালে। নেক্সট হচ্ছে মায়াকানন। মায়াকানন 1874 সালে প্রকাশিত হয়েছিল। এটি মধুসূদনের একটি অসমাপ্ত নাটক ছিল। নেক্সট মধুসূদনের প্রহসন। মধুসূদনের প্রহসনগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল একেই কি বলে সভ্যতা 1860 এবং বুড়ো শালিকের ঘাড়ে রো 1860। এই দুইটাই হচ্ছে মধুসূদনের প্রহসন। একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে রো, এটা কবে প্রকাশিত হয়েছিল? দুটোটাই 1860 সালে। নেক্সট যেটা আমি বলবো, মধুসূদনের ছদ্মনাম কি? এটাও বিভিন্ন বিগত বছরগুলোতে টেটের এক্সামে এসেছে। ত্রিমূর্তি প্যানপয়েম নামে মধুসূদন খ্যাত ছিলেন। মানে ত্রিমূর্তি প্যানপয়েম ছদ্মনাম ব্যবহার করতেন এবং উনার উপাধি ছিল মাইকেল। তো বন্ধুরা, এখানেই যা বললাম এটি খুব গুরুত্বপূর্ণ। এই রকম এত ইম্পর্ট্যান্ট এবং মানে সাজিয়ে গুছিয়ে এত সুন্দর নোটস তোমরা কোথাও পাবে না। তো আশা করি এটা থেকে তোমরা অনেক উপকৃত হবে, এবং আমি আমার দৃঢ় বিশ্বাস এটার থেকে টেটে আসবে প্রশ্ন। তো তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটি সম্পূর্ণ ভিডিও দেখবে, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কখনো ভুলবে না। তো থ্যাংক ইউ বন্ধুরা। আমি এই বলে আমি আমার আজকের এই ভিডিওর ক্লাস এবং এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।